আজকে আমাদের আলোচনার বিষয় হলো দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের বৈধতা ও সত্যতা। এটি আমাদের পার্ট 5। এর আগে 4টি পার্টে প্রথম অধ্যায়টা পড়ানো হয়েছে। তো যারা প্রথম 4টি পার্ট দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। বিষয়বস্তুটা হলো বৈধতা ও সত্যতা। বৈধতা কি তা আমরা আগের ক্লাসে পার্ট 4-এতে আমরা বৈধতা বলতে কি বোঝায় সেটা জেনেছি। এখন আমরা এই ক্লাসে দেখব সত্যতা কি। প্রথমে দেখে নেব সত্যতা কি, এবং তার সাথে বৈধতা এবং সত্যতা এদের মধ্যে সম্পর্ক কি রয়েছে। তো প্রথমেই আমাদের যাওয়া যাক যে সত্যতা বলতে কি বোঝায়, সত্যতা কি। 1 নম্বরে বলা হয়েছে সত্যতা হলো বচনের নিজস্ব ধর্ম। বৈধতা কার ধর্ম ছিল? বৈধতা ছিল একটি যুক্তি বা অনুমানের নিজস্ব ধর্ম, আর সত্যতা হলো বচনের একটি ধর্ম এবং সেটার নিজস্ব ধর্ম। সত্যতা শব্দটি এখানে দুটো দিক আছে। একটি হলো সত্য, ট্রু, আর একটি হলো মিথ্যা বা ফলস। এখন প্রশ্ন হলো কখন আমরা একটি বচনকে সত্য বলবো এবং কখন একটি বচনকে আমরা মিথ্যা বলবো। একটি বচন যখন বাস্তবের সাথে মিলে যাবে, অর্থাৎ একটি বচনের যে বিষয়বস্তুটা রয়েছে সেই বিষয়বস্তুটা যদি বাস্তবের সাথে মিলে যায় তাহলে সেই বচনটি হয় সত্য। আর বাস্তবের সাথে বচনে উল্লেখিত বিষয়বস্তুটার যদি কোনো মিল না থাকে তাহলে সেই বচনটি হয় মিথ্যা। যেমন গোলাপ হয় সুন্দর, গোলাপ হয় সুন্দর, এই বচনটি সাথে বাস্তবের মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, তাই এই বচনটি ট্রু, সত্য। আর নিচেরটা দেখো, মানুষ হয় চতুষ্পদী, বাস্তবের সাথে এর কোনো মিল নেই, তাই এই বচনটি ফলস। তাহলে সত্যতা হলো বচনের নিজস্ব ধর্ম, আর সত্যতা দুটো দিক, একটি সত্য একটি মিথ্যা। গোলাপ হয় সুন্দর এই বাক্যটির সাথে বাস্তবের মিল আছে বলে এই বচনটি হলো ট্রু, আর মানুষ হয় চতুষ্পদী এই বচনটির সাথে বাস্তবের মিল না থাকার জন্য এটি হয়ে গেল ফলস। সত্যতার 3 নম্বর পয়েন্টে আসো। সত্যতার দুটি দিক আছে,
একটি আকারগত দিক মানে বা ফর্মাল ট্রুথ, আর একটি হলো বস্তুগত সত্যতা বা মেটেরিয়াল ট্রুথ। আকারগত ভাবে একটি বচন সত্য হতে পারে আর বস্তুগত ভাবে হতে পারে। তো আকারগত ভাবে সত্যতা কাকে বলে? আকারগত ভাবে সত্যতা হলো বচনের উদ্দেশ্য ও বিদেহের মধ্যে কোনো অসঙ্গতি বা স্ববিরোধিতা না থাকলে কোনো বচনকে আমরা আকারগতভাবে বৈধ বলতে পারি। যেমন উদাহরণে দেখো, এই পাহাড়টি হয় সোনার। এখানে উদ্দেশ্যপদ কোনটা? এই পাহাড়টি, এটা হলো উদ্দেশ্য এস। আর সোনার এটি হলো বিদেহ, এটি হচ্ছে প্রেডিকেট। তাহলে এটি এস, এটি প্রেডিকেট, এটি সাবজেক্ট, এটা প্রেডিকেট। তাহলে এই উদ্দেশ্য আর বিদেহের মধ্যে কোনো অসঙ্গতি নেই। এই বাক্যটি ভাষায় ব্যবহার করতে গিয়ে আমাদের মধ্যে কোনো স্ববিরোধিতা দেখা দিচ্ছে না। তাই এই পাহাড়টি হয় সোনার, এখানে এই বাক্যটিকে চিন্তা করতে গেলে আমাদের কোনো অসঙ্গতি আসে না, স্ববিরোধিতা আসে না। আমাদের কাছে অর্থটি পরিষ্কার হয়। তাই এই বাক্যটি আকারগতভাবে ট্রু, এটি ট্রু। আরেকটি এক্সাম্পলে দেখো, সকল মানুষ হয় মরণশীল। এই বচনটিরও উদ্দেশ্য হচ্ছে এস, আর মরণশীল হচ্ছে প্রেডিকেট। তাহলে এই বচনটি মধ্যেও কোনো স্ববিরোধিতা নেই। এটা ভাষায় ব্যবহার করতে গেলে আমাদের অর্থবোধ হতে কোনো কষ্টবোধ হয় না। তাই এই যুক্তিটাও ট্রু। তার মানে এস আর পি এর মধ্যে কোনো অসঙ্গতি এখানে দেখা যাচ্ছে না। তাই যুক্তিটি আকারগতভাবে সত্য। তাহলে এস আর পি এর মধ্যে যদি কোনো স্ববিরোধিতা না থাকে, স্ববিরোধিতা বা অসঙ্গতি না থাকে, অর্থাৎ আমাদের ভাষায় প্রয়োগ করতে গিয়ে বা আমাদের চিন্তা জগতে যদি কোনো বিরোধিতা দেখা না দেয়, অর্থবোধতে কোনো আমাদের অসুবিধা না হয়, তাহলেই সেই বচনগুলিকে আমরা বলবো আকারগতভাবে সত্য। এরপরে দেখো, বস্তুগত সত্যতা বলতে কি বোঝায়? মেটেরিয়াল ট্রুথ। এর সংজ্ঞায় কি বলা হচ্ছে? বচনের বিষয়ের সাথে বহির্জগতের কোনো ব্যাপারের মিল বা সঙ্গতি থাকলে বচনটি বস্তুগত সত্যতা আছে বলতে হয়। তার মানে কি? বচনে যে বিষয়টা উল্লেখ করা হবে সেই বিষয়টার সাথে যদি বাস্তব জগতের কোনো মিল থাকে, সঙ্গতি থাকে, তাহলে সেই বচনটিকে বলা হয় বস্তুগতভাবে সত্য। যেমন সকল মানুষ হয় মরণশীল। এই বাক্যটি কি? এই বাক্যটির সাথে এই বাক্যটিতে যে বিষয়ের কথা ঘোষণা করা হয়েছে সেই বিষয়টির সাথে বাস্তবের কি রয়েছে? মিল রয়েছে। তাই এই বচনটি হলো ট্রু, সত্য। আচ্ছা, যদি আমি এর ক্ষেত্রে এই এক্সাম্পলটা নিই যে এই পাহাড়টি হয় সোনার, সেক্ষেত্রে কি হবে? বাস্তব ব্যাপারের সাথে
তাহলে কোনো মিল থাকছে না, সঙ্গতি থাকছে না। তাই বস্তুগত দিক থেকে এই বচনটি, এই পাহাড়টি হয় সোনার, এই বচনটি কিন্তু ফলস হবে। কারণ এই বচনটির বস্তুগত দিক থেকে কোনো সত্যতা নেই। কেন না, এই বচনটির সাথে বাস্তব ব্যাপারের কোনো মিল নেই। সোনার পাহাড়টি সোনার, সোনার পাহাড় বাস্তবে হয় না, তাই বাস্তবগত দিক থেকে এই বচনটি সত্য নয়। কিন্তু সকল মানুষ হয় মরণশীল, যেহেতু এটার সাথে বাস্তবের একটা সঙ্গতি রয়েছে, বাস্তব জগতের সাথে একটা মিল রয়েছে, তাই মানুষ হয় মরণশীল এই বচনটি কিন্তু বস্তুগত দিক থেকে সত্য। তার মানে এটা বস্তুগত দিক থেকে সত্য, আবার এটা আকারগত দিক থেকেও সত্য। কিন্তু এই বচনটি, এই পাহাড়টি হয় সোনার, এটা আকারগতভাবে সত্য, কিন্তু বস্তুগতভাবে সত্য নয়। কারণ বাস্তব জগতের সাথে এই বচনটির কোনো সাদৃশ্য বা মিল নেই। এখন আমরা দেখব সত্যতা ও বৈধতার মধ্যে কি সম্পর্ক রয়েছে। বৈধতা আলোচনার সময় আমরা জেনেছিলাম যে বৈধতার সাথে সত্যতার কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন হলো যে সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা কি কোনো অবান্তর প্রশ্ন নয়? এর উত্তর হলো না। সত্যতা বৈধতার মধ্যে সম্পর্ক আছে। কেমন সম্পর্ক আছে না, এই সত্যতা, এই শব্দটি আমরা জানলাম যে সত্যতা শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা আকারগতভাবে সত্য, আর একটি বস্তুগত দিক থেকে সত্য। এখানে যে সত্যতার কথা বলা হয়েছে, এই সত্যতা আকারগতভাবে সত্যতার কথা বলা হয়েছে। আকারগতভাবে যে সত্যতা, বস্তুগত সত্যতা নয়। অর্থাৎ আকারগত সত্যতা ও বৈধতার সাথে সম্পর্ক নিশ্চয়ই রয়েছে, কিন্তু বস্তুগত সত্যতার সাথে বৈধতার কোনো সম্পর্ক নেই। তাই 1 নম্বর পয়েন্টটায় বলা হয়েছে, দেখো, আকারগত সত্যতা ও বৈধতা প্রতিশব্দ। তার মানে আকারগতভাবে সত্যতা আর বৈধতা দুজনে কি প্রতিশব্দ। তার মানে এই দুটি, আকারগতভাবে সত্যতার বৈধতা ইজিক্যাল টু, সমান। 2 নম্বর পয়েন্টটায় বৈধ যুক্তি আকারগতভাবে সত্য হয়। তার মানে যে অবরোহ যুক্তি, তবে এখানে মনে রাখতে হবে এটা পুরোটাই অবরোহ যুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে। কোনো অবরোহ যুক্তি তাকে বৈধ হতে গেলে আকারগতভাবে সত্য হতে হয়। তার মানে আকারগতভাবে যদি কোনো যুক্তি সত্য হয়, তাহলে সেই যুক্তিটা অবশ্যই কি হবে, বৈধ হবে। আর আকারগতভাবে সত্য যে কোনো যুক্তিরই সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে কি হবে, নিশ্চিত হবে। সিদ্ধান্তটা আকারগতভাবে যে যুক্তিটা সত্য হবে, তার সিদ্ধান্ত অনিবার্যভাবে কি হবে, আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হবে। এই বিষয়টাই আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝে নিই। এ বচন, সকল মানুষ হয় মরণশীল,
এটি এ বচন, রাম হয় মানুষ, আর এটিও এ বচন, রাম হয় মরণশীল। তাহলে সকল মানুষ হয় মরণশীল, এটি প্রথম আশ্রয় বাক্য, এটি দ্বিতীয় আশ্রয় বাক্য, আর এটি সিদ্ধান্ত বাক্য। এই যুক্তিটি আকারগতভাবে বৈধ, আকারগতভাবে যুক্তিটি সত্য। কারণ এই যুক্তিটা আকারগতভাবে সত্য কেন? প্রত্যেকটা বচনই আকারগতভাবে সত্য রয়েছে, প্রত্যেকটা বচনই আকারগতভাবে সত্য। আর যুক্তিটা বৈধ কেন না? বৈধ এই কারণে যুক্তিটা ন্যায় গঠনের সম্পূর্ণ নিয়ম অনুসরণ করে গঠিত হয়েছে, তাই যুক্তিটি বৈধ। কারণ যুক্তি কখন বৈধ হয় না? যদি যুক্তি গঠনের সম্পূর্ণ নিয়ম মেনে গঠিত হয়। এখানে এই উদাহরণটি যুক্তি গঠনের সম্পূর্ণ নিয়ম অনুসরণ করে গঠিত হয়েছে, তাই যুক্তিটি বৈধ। আর এই প্রত্যেকটি বচন আকারগতভাবে সত্য, তাই আমরা সিদ্ধান্ত করতে পারি যে কোনো যুক্তি, কোনো অবরোহ যুক্তি তখনই বৈধ হবে যদি সেই যুক্তিটি আকারগতভাবে সত্য হয়, এবং আকারগতভাবে যে যুক্তিটি সত্য হয় তার সিদ্ধান্তটি আশ্রয় বাক্যগুলি থেকে অনিবার্যভাবে কি হবে? নিঃসৃত হবে। আশ্রয় বাক্যটি অনিবার্যভাবে নিঃসৃত হবে। যুক্তির বৈধতা ও সত্যতার সম্পর্কের ভিত্তিতে আমরা কতকগুলো সিদ্ধান্ত গঠন করতে পারি। যেমন 4 নম্বরে, বৈধ যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। তার মানে যে যুক্তির আশ্রয় বাক্যগুলো সত্য হয়, বৈধ যুক্তির ক্ষেত্রে যদি আশ্রয় বাক্যগুলো ট্রু হয়, তাহলে সিদ্ধান্ত কখনো কি হতে পারে না? মিথ্যা হতে পারে না। তাহলে বৈধতা ও সত্যতার সম্পর্কের ভিত্তিতে বৈধ অবরোহ যুক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই যুক্তি বৈধ হবে যার আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু বৈধ যুক্তির আশ্রয় বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত কিন্তু মিথ্যা হতে পারে। আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় তাহলে এখানে এই প্রথম দুটি বাক্য হলো বৈধ যুক্তি প্রসঙ্গে। তাহলে বৈধ যুক্তি প্রসঙ্গে কি বলা হলো? বৈধ যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারবে না। কিন্তু আশ্রয় বাক্যগুলো যদি মিথ্যা হয় তাহলে সিদ্ধান্তটা কি হবে? মিথ্যা হবে। তাহলে এটা হলো ভ্যালিড বৈধ যুক্তির ক্ষেত্রে। নেক্সট 6 নম্বর আর 7 নম্বর পয়েন্টটা দেখো, যুক্তি মিথ্যা হলে। আচ্ছা, এখানে যুক্তি মিথ্যা হলে কথাটা নয়, যুক্তি
অবৈধ হলে, যুক্তি অবৈধ হলে সিদ্ধান্ত সত্য হবে এমন কোনো কথা নেই। আর 7 নম্বরটায় বলা হয়েছে যুক্তি অবৈধ হলে সিদ্ধান্ত মিথ্যা হবে এমন কোনো কথা নেই। তাহলে প্রথমটা বলা হলো যুক্তি যদি অবৈধ হয় তাহলে সিদ্ধান্ত যে সত্য হবে সেটাও হয় না, আর যুক্তি অবৈধ হলে সিদ্ধান্ত যে মিথ্যা হবে এমন কোনো কথা নেই। বিষয়টা কি হলো, বৈধর ক্ষেত্রে কি হয়, সিদ্ধান্ত সত্য হলে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হয়। তাহলে আমরা বলতে পারি যে অবৈধ যুক্তির ক্ষেত্রে তাহলে সিদ্ধান্ত মিথ্যা হবে, আশ্রয় বাক্য সত্য হবে, সিদ্ধান্ত মিথ্যা হবে। এখানে বলা হয়েছে যে আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা এটাই যে হবে এমন কোনো কথা নেই। তার মানে অবৈধ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা এটাই নিশ্চিত এমন কোনো কথা নেই। কিন্তু বৈধর ক্ষেত্রে সিদ্ধান্ত সত্য, আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা এটা কখনো হতে পারে না। আমরা একটি ছকের সাহায্যে এটা দেখে নিই। দেখো এখানে আশ্রয় বাক্য, এটা সিদ্ধান্ত, এটা অবরহ যুক্তি। বৈধর ক্ষেত্রে কি হয়, আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত কি হয় সত্য, যেহেতু বলা হয়েছে সিদ্ধান্ত মিথ্যা হবে না আশ্রয় বাক্য সত্য হলে, তাই বৈধ যুক্তির ক্ষেত্রে কি হয়, এটাও সত্য এটাও সত্য। আর অবৈধর ক্ষেত্রে কি হতে পারে, দুটো সত্য হলেও অবৈধ হয়। আর বৈধর ক্ষেত্রে কি, দুটো সত্য হলে মানে আশ্রয় বাক্য সিদ্ধান্ত দুজনেই যদি সত্য হয় তবেই বৈধ হয়, আর দুটি সত্য হলেও অবৈধ হয়। আবার দেখা যাক, সত্য আশ্রয় বাক্যটা সত্য, সিদ্ধান্ত মিথ্যা, তাহলে সেটা কি হয়ে যায়, অবৈধ হয়। তবে এটা যে হবেই এমন কোনো কথা নেই। একটু ভুল হলো, সত্য আর মিথ্যা, আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, এটা হলে অবৈধ হবেই। এবার আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় আর সিদ্ধান্ত সত্য হয় তাহলে বৈধও হতে পারে অবৈধও হতে পারে। আর আশ্রয় বাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা হলে এটাও বৈধ হতে পারে অবৈধ হতে পারে। এই ছকটা থেকে মূল বিষয় হচ্ছে যে ট্রু এফ, আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে কোনো যুক্তি কি হয়, ইনভ্যালিড হয়। আর আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্তও যদি সত্য হয় তাহলে যুক্তি ভ্যালিড হয়। ঠিক আছে, এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হয়, আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য হলে যে কোনো যুক্তি কি হয়, বৈধ হয়। যেমন সত্য এখানে বৈধ হয়েছে।